আচ্ছা, হ্যালো সবাইকে। আহ আশা করি সবাই খুব ভালো আছো। আই অ্যাম সরি, এটা হবে পার্ট 2, ২ নাম্বার পার্ট বল চ্যাপ্টারের। আচ্ছা, আমরা এখানে শেষ করেছিলাম গতকালকের যে লেকচার ছিল সেটাতে। সাম্যবল, হ্যাঁ, সাম্যবল পর্যন্ত। এরপরে আমরা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস আসবো, ভরবেগের সূত্রে বা ভরবেগ নিয়ে, ভরবেগের সূত্রে না, ভরবেগটা আসলে কি? তো আমরা শুরু করি। ভরবেগটা আসলে কি? ভরবেগ বা মোমেন্টামটা আসলে কি? তো আমরা রিডিং পড়া শুরু করি অ্যাজ ইউজুয়াল। গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা ওই বস্তুর ভরবেগ। কিছুই না, ভরবেগ মানে গতিশীল বস্তু, কোন একটা গতিশীল বস্তু তার ভর এবং বেগ এর সমন্বয়ে ভৌত রাশি আরেকটা ভৌত রাশির উদ্ভব হয়, সেটাই হলো ওই বস্তুর ভরবেগ। তো ভরবেগ বস্তুর ভর এবং বেগের উপর নির্ভর করে, ঠিক আছে? ভরবেগ যেটা আছে, এই ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ভরবেগ বস্তুর ভর এবং তার ব্যাগের উপর নির্ভর করে, ঠিক আছে? মালবাহী একটা ট্রাক এবং একটি প্রাইভেট গাড়ির কথা চিন্তা করো। মনে করো দুইটি গাড়ি সমদ্রুতিতে চলতেছে, একটি নির্দিষ্ট দিকে গতিশীল। কোনো মালবাহী গাড়ি এবং কি বলো, মালবাহী গাড়ি এবং ট্রাক দুইটাই সমদ্রুতিতে, মানে বুঝাচ্ছে এখানে এটাও 10 মিটার পার সেকেন্ড বেগে চললে, এটাও 10 মিটার পার সেকেন্ড বেগে চলবে। আবার দুটাও একই দিকে গতিশীল আছে। তো একটা কার আর একটা হলো গিয়া ট্রাক। আমরা বুঝতেই পারতেছি কারের ভর কম আর ট্রাকের ভর অবশ্যই বেশি হবে। তো এখানে কোন গাড়িটির থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে। আমরা জানি এই গাড়িটাকে থামাতে আমাদের শক্তিশালী ব্রেক, বা মানে মোট কথা এই গাড়ি থামাতে মোট কথা বল বেশি লাগবে আমাদের কোন দিকে, বেশি কোথায় লাগবে? এই যে এই ট্রাককে থামাতে। কেন? কারণ আমরা জানি ট্রাক যদি গতিশীল হয়, কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম কিন্তু আমরা, ট্রাক যদি গতিশীল হয় তাহলে ট্রাকের ভর যেহেতু বেশি, আর ইনার্শিয়া অবশ্যই বেশি হবে। যেহেতু ইনার্শিয়া বেশি, তাকে থামাতে বেশি কষ্ট করতে হবে, আমরা সেটা জানি। তাহলে ট্রাককে থামাতে বেশি কষ্ট করতে হবে, আমরা সেটা ভরবেগ দিয়ে এখন ব্যাখ্যা করতেছি। ট্রাক যেহেতু তার ভর, এই যে ভর এবং বেগ যদি গুণ করি, তাহলে ভরবেগ এই যে প্রাইভেট কার তুলনায় অনেক একটু বেশি আসবে বা অনেক বেশি আসবে। যেহেতু বেশি আসবে, সেহেতু তাকে থামাতেও বেশি বল বা বেশি শক্তিশালী ব্রেক প্রয়োজন হবে, ঠিক আছে? কারণ ট্রাক এবং গাড়ি একই দ্রুতিতে গতিশীল থাকা সত্ত্বেও ট্রাক ভৌত রাশি বেশি ধারণ করে, তা হলো ভরবেগ, ঠিক আছে? এই জিনিসটা আশা করি বোঝা গেছে। আমরা এখানে কি বলে, ভরবেগ দিয়ে ডিফাইন করতেছি এই জিনিসটাকে, ইনার্শিয়া দিয়ে না। আচ্ছা, এরপরে কোনো গতিশীল বস্তুকে থামাতে কত কষ্টসাধ্য বা কঠিন ভরবেগ হচ্ছে তার একটি পরিমাপ। ভরবেগ বলের সঙ্গে সম্পর্কিত। তাহলে ভরবেগ কিসের সাথে সম্পর্কিত এখানে বলে দিচ্ছে, কিন্তু বলের সাথে সম্পর্কিত। নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কিত, এই সম্পর্কিত প্রমাণ সম্পর্কিত পরিমাণগত পাওয়া যায়, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় সূত্রে এই সম্পর্কটিতে পরিমাণগতভাবে পাওয়া যায় কোনো বস্তুর ভর। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র একটু বুঝি। গতকালকে আমরা নিউটনের প্রথম সূত্র বুঝেছিলাম। একটু ছোট করি এই জিনিসটাকে। হ্যাঁ, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র বা হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের, দ্বিতীয় সূত্র আমাদের বলতেছে কোন বস্তুর ভর ও বেগের গুণফলের এর ভরবেগ বলে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র এটা বলতেছে না যদিও, বাট এখানে আমাদের ভরবেগ কাকে বলে বলতেছে, ভর এবং বেগের গুণফলকে। আমরা জানি পি ইজ ইকুয়ালস টু, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর এবং বেগের গুণফলই তো ভরবেগ হবে। এটা প্রিটি সিম্পল। তো এখানে এটা দেওয়া আছে কি, আর ভরবেগ একটি ভেক্টর রাশি। আচ্ছা, ভরবেগ একটি ভেক্টর রাশি, এটা কেন হলো? কারণ এখানে বেগ ভেক্টর রাশি, সেজন্য ভরবেগ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে ভরবেগের একক কি হবে? আমরা জানি এসআই এককে, আম, কি বলে, ভরের একক হলো কেজি, আর বেগের একক এসআই এককে আমরা জানি মিটার পার সেকেন্ড। তো কি বলে, ভরবেগের একক কি হবে? ভরবেগের একক হবে এই জিনিসটা, ঠিক আছে? আর ভরবেগের মাত্রা কি হবে? তাহলে আমরা এদিক থেকে পাইছি যে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। আর ভরবেগের মাত্রা কি হবে? আমরা যদি সূত্রটা লিখি, দূরও লেখা দরকার, এমভি। তো ভরবেগের মাত্রা, ভরের মাত্রা কি? আমরা জানি ভরের মাত্রা হলো ম্যাস, তাহলে এম। এরপরে কি বলে, বেগের মাত্রা কি ছিল? আমরা পড়েই আসছি কিন্তু, এলটি ইনভার্স ওয়ান।
তো ভরবেগের মাত্রা হবে lt ইনভার্স 1। ঠিক আছে, এটা হলো ভরবেগের মাত্রা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আর ভরবেগ সরি কি বলে ভরবেগ বা মোমেন্টাম হলো একটা ভেক্টর রাশি, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু এখান থেকে আর একটা কথা আসে, যেহেতু ভেক্টর রাশি, হ্যাঁ ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তার যোগ গুণ আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে করি যোগ গুণ যোগ, মানে মোট কথা যোগ বিয়োগ এই স্বাভাবিক নিয়মের মতো হবে না মানে ভেক্টরের। ঠিক আছে, আচ্ছা আর অবশ্যই তার একটা দিক অবশ্যই থাকবে, মাস্ট ভরবেগের কোনো একটা দিক অবশ্যই থাকবে, আর সেই দিকটা হবে ব্যাগ যেদিকে কাজ করবে সেই দিকে ভরবেগ। আচ্ছা, এরপর সমীকরণ দিয়ে কোনো বস্তুর ভর যত বেশি হবে বস্তু তত বেশি ভরবেগও বেশি হবে। আচ্ছা এটা বুঝছি আমরা, ভর যত বেশি হবে ভরবেগও তত বেশি হবে। এরপরে একক, একক আমরা বের করে ফেলছি, 1 কেজি ভরের কোনো একটা বস্তু। আচ্ছা এখানে কি বলছে কি, আহ একক ভরবেগের একক হলো ভরের একক ইন্টু, আচ্ছা এই জিনিসটাই বলছে আর কি, এই জিনিসটা পড়াই ফেলছে অলরেডি। তো বস্তুর গতির এবং আকারের উপর বলের প্রভাব, ইফেক্ট অফ ফোর্স অন মোশন অ্যান্ড শেপ অফ বডি। বস্তুর গতি এবং আকারের উপর বলের প্রভাব। আচ্ছা, প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আমরা এই জিনিসটা কিন্তু জানি। তো বল সম্পর্কে আমরা আরেকটু করে ধারণা নিই, বল যে জিনিসটা আছে এটা, তাহলে এফ, ঠিক আছে, এফ ইজ ইকুয়ালস টু এম। আচ্ছা সূত্রটা এখন আসবে যদিও, বাট আমি এখন না বলি, ফোর্স যে জিনিসটা আছে। আচ্ছা ফোর্সের একটু কথা বলে নি, ফোর্স হলো ফোর্স বা বল হলো ভেক্টর রাশি। তাহলে বল ভেক্টর রাশি যেহেতু বলের যোগ বিয়োগ এগুলো হবে আলাদা, যদিও যোগ বিয়োগের এই কথাটা এখানেও বলছি, বাট এটা আর একটু পরে বলতেছি। বাট বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে বলের একক তো এখনো বলি নাই, বলের একক নিউটন, এটা বলছিলাম মনে হয়, বলের একক হলো নিউটন। আর আরেকটা কথা ছিল বলের, আচ্ছা এটা এগুলো পরে আসছে, যে বলের একক নিউটন, আপাতত এইগুলো মনে রাখি, আমরা এই পড়াগুলো পড়ে নি আগে। তো প্রযুক্ত বল এই প্রযুক্ত বল যদি কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে, ইকুয়াল টু জিরো, এরকম কোনো বস্তুর উপর ক্রিয়া করলে কি হবে? যখন কোনো খেলোয়াড় স্থির ফুটবলকে কিক করে তখন কি ঘটে আমরা জানি। দেখা যায় যে ফুটবলটি স্থির অবস্থা থেকে, ফুটবলটি কিক করা হয়েছে সেই অবস্থা থেকে গতিশীল হয়। কোনো একটা এই জিনিস ফুটবলকে লাগতে দিলে আমরা ফুটবলটা একটা গতিশীল লাভ করে। ঠিক আছে, ফুটবল কিন্তু জিরো ছিল, আমরা এদিক থেকে কিক করার ফলে, মানে কিক মানে আমরা এখানে বল বা ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার ফলে এই বলটা গতিশীল হয়, ইকুয়াল টু ভি লাভ করে। ঠিক আছে, কোনো একটা ব্যাগ লাভ করে আর কি, বোঝাতে যাচ্ছি আমি। তো এক্ষেত্রে ফুটবলটি স্থির অবস্থা থেকে ত্বরণ লাভ করে, তাহলে আমরা জানি জিরো থেকে বল বৃদ্ধি পাইছে, তার জিরো এবং এখানে বল, তাহলে এখানে ব্যাগের কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ব্যাগের পরিবর্তন হয়েছে, ব্যাগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ সামথিং আসবে, এখানে কিন্তু জিরো আসবে না, এটা এটা জিরো হবে না, তাহলে ভি মাইনাস জিরো পরিবর্তন হয়েছে। তাহলে তাহলে পরিবর্তন হয়েছে, এটা সময়ের সাথে যদি পরিবর্তন হয়, তাহলে আমরা জানি সময়ের সাথে যদি ব্যাগের পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। তাহলে অবশ্যই এখানে ত্বরণ একটা কাজ করতেছে, এটা কি জন্য কাজ করতেছে? এটা অবভিয়াসলি বল দেওয়ার কারণে কাজ করতেছে। আচ্ছা, এক্ষেত্রে সৃষ্ট ত্বরণের মান ধনাত্মক এবং ত্বরণের দিক হলো কিকের মাধ্যমে যে দিক কি করা হয়েছে এটা আমরা অবভিয়াসলি জানি। এখানে ত্বরণ ধনাত্মক কেন হবে? কারণ আচ্ছা ঋণাত্মক মন্দন আমরা ভালোভাবে পড়ছি কিনা জানি না, বাট ত্বরণ হ্যাঁ পড়ছি। তাহলে ত্বরণ দুই ধরনের হতে পারে, ত্বরণ এবং মন্দন। ত্বরণ যেখানে ব্যাগ বাড়ে, ব্যাগ বৃদ্ধি হয়, মানে 0 থেকে সামথিং বা 5 থেকে 6 এখানে ব্যাগ বাড়তেছে, তাহলে এই জায়গায় কিন্তু ত্বরণ ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, ব্যাগ বৃদ্ধি পেলে সেটা ত্বরণ। আর ব্যাগ যদি কমে, মানে ব্যাগ যদি হ্রাস হয়, তাহলে হয়তো বা 5 থেকে 4 চলে আসছে বা 4 থেকে 3, এখানে ব্যাগ কমতেছে, তাহলে এই জায়গাটাকেই বলা হয় মন্দন, যেটাকে ব্যাগ কমে তাহলে ত্বরণ, সরি, যেখানে ব্যাগ কমলে তাহলে এটাকে ত্বরণ বলা হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি জিরো থেকে একটা ফুটবলকে লাথি দিয়ে যদি একটা আমরা গতিশীল করি, তাহলে অবশ্যই এখানে ব্যাগ বাড়তেছে, তাহলে ব্যাগ বাড়লে অবশ্যই এখানে ধনাত্মক ত্বরণই কাজ করবে অবভিয়াসলি। তো ত্বরণের দিক কোন দিকে হবে? যেদিকে আমরা বলটা কিক করবো সেদিকেই তো দিক হবে, তাই না? আচ্ছা এরপরে কিকের মাধ্যমে যে দিক প্রয়োগ করা হয় সেই দিকে। ঠিক আছে, আচ্ছা প্রযুক্ত বল গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধি করতে পারে, পরে আসছে কিন্তু এই জিনিসটা, প্রযুক্ত বল গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধি করতে পারে, গতকালকে নোট যদি করে থাকো তাহলে অবশ্যই এটা বোঝার কথা। এরপর আমরা যদি আসি, আচ্ছা এখানে একটা অ্যানালজি দিছে, কোনো একটা মার্বেল গড়ানো কি দেখতে পাচ্ছ, এটা অ্যানালজিটা তোমরা পড়ে নিও। আচ্ছা এরপরে আমরা আসি, হ্যাঁ এরপর আমরা আসি এই জিনিসটাতে, বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর ব্যাগ হ্রাস পায়। এটাও কিন্তু আমরা জানি বল প্রয়োগের ফলে গতিশীল বস্তু হ্রাস পায়, এগুলো একটু আবার মেবি ক্লিয়ার করতেছে, আই ডোন্ট নো। তো এটা যদি পড়ি আমরা, এবার ধরো তোমার বন্ধু রিক্সায় তোমার সামনে দিয়ে যাচ্ছে, তাকে দেখতে পেলে তুমি রিক্সা টেনে ধরলে, তা হলো রিক্সার গতি মন্দর হবে, অর্থাৎ বল কি একটা অ্যানালজি দিচ্ছে। আচ্ছা ব্যাগ গতিশীল কি বলবো, বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর ব্যাগ হ্রাস পায়। এটা আমরা জাস্ট বুঝতে পারি যে আমরা যখন ক্রিকেট খেলি যখন একটা ছক্কা মারার পরে যখন আমরা ক্যাচ ধরি, কোন একটা আমরা মানুষ দাঁড়ায় যখন ক্যাচ ধরি বলটা, ঠিক আছে, বলটা
উপর থেকে আসতেছে কিন্তু একটা গতি নিয়ে। আমি জাস্ট আমার হাত দিয়ে হাতে বল প্রয়োগ করে বলটাকে মানে ক্যাচ যখন ধরবো আরকি, ক্যাচ ধরার সাথে, সাথে বলটা 0 হয়ে যাবে, তাই না? ক্যাচ ধরার সাথে, সাথে বলের বেগ কত? 0। তাহলে কিন্তু ঠিক আগ মুহূর্তে, ঠিক তুমি ক্যাচ ধরার, তুমি এখানে ক্যাচ ধরতেছো, ঠিক তার আগ মুহূর্তে এখানে কি তার ব্যাগ ছিল না? অবশ্যই ছিল। তাহলে এই যে এখানে ব্যাগ ছিল, তোমার মানে তোমার হাতের ঠিক আগ মুহূর্তে কিন্তু তার একটা ব্যাগ ছিল। কিন্তু সাডেনলি সে 0 হয়ে গেছে। ঠিক আছে? বা হোয়াটএভার যা বলতেছে আরকি, 0 হয়ে গেছে। তাহলে এটা কেমনে? এটা কেমনে হইছে? তাহলে এটা অবশ্যই আমার হাত একটা বল প্রয়োগ করছে বলকে, এবং বল প্রয়োগ করে তার ত্বরণ কমায় দিছে। ত্বরণ কমায় দেওয়ার ফলে তার ব্যাগ কমে গেছে, এবং ব্যাগ কমে এই যে আমি এই কথাটা বলতে পারবো, বস্তুর ব্যাগ হ্রাস পায়। ঠিক আছে? বুঝা গেছে? এটা অনেক কাহিনী কিন্তু বলে ফেলছি আমি। আচ্ছা, এরপরে প্রযুক্ত বল কোনো গতিশীল বস্তুর ব্যাগের দিক পরিবর্তন করতে পারে। অবভিয়াসলি আমি যদি আমি যদি কোন একটা এটা কিভাবে অ্যানালজি দিব আমি? আ এটা কিভাবে দিতে পারি? এটা আচ্ছা, কোন একটা ধরলাম, কোন একটা আচ্ছা ফুটবল খেলি, যখন আমরা ফুটবল খেলি, যখন কোন একজন মানে কি বলবো? কোন একজন ফুটবল এদিকে কিক করলো বা লাথি দিল একটা, ঠিক আছে? এদিকে কিক করলো একটা। তো এদিকে কিক করার ফলে বলটা যাচ্ছে কিন্তু আস্তে, আস্তে বলটা যাচ্ছে। ঠিক আছে? বলটা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বলের ব্যাগের দিক কিন্তু এদিকে। ঠিক আছে? তাহলে বলটা যাবে কিন্তু এদিকে। যদি কেউ এদিকে কিক করে, তাহলে বলটা যাওয়ার দিক কিন্তু এদিকে। ঠিক আছে? কিন্তু সাডেনলি চলা অবস্থায় কেউ যদি এদিকে একটা মানে লাথি দেয় আরেকটা, মানে চলা অবস্থায় যদি এদিকে একটা লাথি দেয়, তাহলে সে কোন দিকে যাবে? তাহলে সে একটা পাথ ফলো করবে, সেটা হলো এই দিকে। ঠিক আছে? মানে এদিকে যদি সে লাথি দেয়, সে এদিকেও যাবে না, সে এদিকেও যাবে না। মানে এদিকে লাথি দিলে তার যাওয়ার কথা কোন দিকে? এই যে এদিকে না? মানে এদিকে যদি লাথি দেয় সে, তাহলে এদিকে যাওয়ার কথা। ঠিক আছে? কিন্তু সে এদিকে যাবে না। মানে সে এই পাথও ফলো করবে না, আবার সে এদিকে যাচ্ছিল। এদিকে যাওয়ার সময় তাকে যখন লাথি দেওয়া হয়েছিল এদিকে, বা বল প্রয়োগ করা হয়েছিল তাকে, তাহলে সে এই ২ টা বলের লব্ধি আকারে এই দিক বরাবর কোন একটা জায়গায় সে যাবে। এটাই। তাহলে এখানে যাওয়ার কথা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না। বলের দিক কিন্তু পরিবর্তন করে ফেলছে এই বলটা। ঠিক আছে? তাহলে বলের দিক পরিবর্তন এভাবেই হয়। আমরা পরবর্তী শ্রেণীতে আরো ভালোভাবে জানবো এই জিনিসগুলো। আচ্ছা, এটা আশা করি বুঝা গেছে। এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, সেটা তোমরা আশা করি বুঝে নিও। এরপরে বস্তুর আকারের উপর বলের প্রভাব। আচ্ছা, এগুলা কেন আসতেছে এতক্ষণ ধরে বুঝলাম না। এগুলা পড়াই ফেলছিলাম মেবি সো। আচ্ছা, আবার পড়ি, সমস্যা নাই। বস্তুর আকারের উপর বলের প্রভাব। এখানে একটা চিত্র দিয়ে বুঝাই দিচ্ছে যে গতকালকে এই জিনিসটাই বলছিলাম যে কোন একটা মানে পানির বোতলকে যদি আমরা চেপে ধরি বা একটা চাপ দিই, বা চাপই হলো ওয়ান কাইন্ড অফ বল, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। তো তো এই জ্ঞাতে এই বলে এই সরি এই কি বলবো ওটারে, মানে পানির বোতলে যদি আমরা চাপ দিই, তাহলে পানির বোতলটা বিকৃত হয়ে যাবে। এটাই আসলে বস্তুর আকারের উপর, মানে আকারটা আমরা পরিবর্তন করে ফেলতেছি কিসের প্রভাবে? বল প্রয়োগের ফলে। এদিকে আমরা বল প্রয়োগের ফলে এই জ্ঞাকে আমরা বিকৃত করে ফেলছি। আচ্ছা, এরপরে এটা বোঝা গেছে আশা করি। আশা করি এতটুকুই শেষ। এরপরে আমাদের নিউটনের আ 2nd ল, এতক্ষণ পরে আসছে নিউটনের 2nd ল, যদিও এগুলা বোঝানো হইছে। আমি যেহেতু বই পড়তেছি সেজন্য আরকি। আচ্ছা, সো নিউটন 2nd ল, ঠিক আছে? 2nd ল। 2nd ল, বল এবং ত্বরণের সম্পর্ক, নিউটনের ২য় সূত্র। যদিও এটাকে বলা হয় ভরবেগের সূত্র বা ভরবেগের পরিবর্তনের সূত্র, যেটাই হোক, বাট আমরা পড়ি কি বলতেছে এখানে। নিউটনের ১ম সূত্রে আমরা কি গুণগত ধারণা পাই? বলের গুণগত ধারণা, মানে বল যদি আমরা কোনো বাহ্যিকভাবে বল প্রয়োগ না করি, যদি বল শূন্য হয় আরকি, অথবা লব্ধি বল শূন্য হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু আম মানে চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। এটা আমরা গুণগত ধারণা পাই। ঠিক আছে? কিন্তু ২য় সূত্রে আমরা পরিমাপ করতে পারি। মানে বল যে জিনিসটা আছে, আমরা মানে ফার্স্ট ল তে যেটা পড়ছিলাম, কিন্তু ফার্স্ট ল তে কিন্তু আমরা মানে বল এটা কত হবে? এটা কি রকম হইতে পারে বলের মান? এগুলো কিন্তু ধারণা পাইনি আমরা। কিন্তু আমরা আমরা 2nd ল তে আমরা 2nd ল তে বল কত, মানে বলটা এক্সাক্টলি একটা ক্রাইটেরিয়া বা একটা সিস্টেমের মধ্যে কোনো কিছু যাওয়া, মানে আমাদের কয়েকটা আননোন ভেরিয়েবল জানা থাকলে, তাহলে আমরা সেই ঠিক সিমিলারলি কত বল যে সেখানে প্রয়োগ হবে আমরা সেটা বের করে ফেলতে পারি। ঠিক আছে? এটাই বলতেছে আমরা নিউটনের ২য় সূত্র থেকে। ঠিক আছে? এটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে নিউটনের ২য় সূত্র আমাদের বলতেছে, সূত্র থেকে বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর ফলে সৃষ্ট ত্বরণ এর মধ্যে সম্পর্ক জানা যায়। তাহলে ক্রিয়াশীল বল এবং এর মধ্যে ক্রিয়াশীল, আচ্ছা, কোন একটা বস্তু ধরলাম, কোন একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, আমি জানি কিন্তু নিউটনের প্রথম সূত্র, এটা ফার্স্ট সূত্রের কথা বলতেছি, নিউটনের ল থেকে ফার্স্ট ল থেকে আমরা কি জানি? কোন একটা বস্তুকে, এটা ধরলাম স্থির বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, কি ঘটবে আমরা জানি। তাহলে বল যদি আমরা প্রয়োগ করি কোন একটা স্থির বস্তুর উপর, তাহলে এটার ন্যাচারাল অবস্থা ছিল সে স্থির।
তো সে ন্যাচারাল অবস্থায় বজায় রাখতে চায়, তাকে যদি কেউ ডিস্টার্ব না করে, তাহলে বল দিয়ে আমি তাকে ডিস্টার্ব করে ফেলছি, ঠিক আছে? তো বল দিয়ে ডিস্টার্ব করার ফলে সে অবশ্যই ব্যাগ লাভ করবে। তো সে এখানে যাবে, তাই না? তো আমি যে একে ডিস্টার্ব করে এখানে নিয়ে গেছি, ঠিক আছে? এই যে এই জায়গায় নিয়ে গেছি বল প্রয়োগের ফলে, এটাই আসলে ফার্স্ট ল আমাদের বলে। কিন্তু এখানে কি আমরা কোথাও বল কত দিছি বা বল কত, ত্বরণ কত, হাবিজাবি, এগুলোর কি আমরা ধারণা পাচ্ছি? ধারণা পাচ্ছি না কিন্তু। এখানে এই দ্বিতীয় সূত্র আমাদের বলতেছে যে নিউটনের দ্বিতীয় সূত্রকে বস্তুর বলে, মানে বস্তু বল প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে, এই ত্বরণগুলোর মধ্যে আমরা সম্পর্কটা পাই। ঠিক আছে, এখন আমরা জানি আমাদের এই যে এই সূত্রটা আসে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটন আমাদের বলতেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বলছে, কিন্তু আমি বলছি কিন্তু যেখানে হার দেখবো সেখানে আমরা সময়ের সাপেক্ষে চিন্তা করব যে কোনো কিছু, ঠিক আছে? তো আমাদের বলতেছে ভরবেগের পরিবর্তনের হার। আমাদের আগে বুঝতে হবে যে ভরবেগ কি, পুরো পড়ে আসছে কিন্তু ভরবেগ মানে কি। এই যে ভরবেগ এফ ইকুয়ালস টু এম ভি, ভরবেগ পড়ে আসছে কিন্তু, যার ভর বেশি হবে তার অবশ্যই ভর বেগ বেশি হবে, তাই না? পড়ে আসছে কিন্তু উপরেই। তো ভরবেগের আমাদের কি বলছে, ভরবেগ বলছে না, ভরবেগ বলছে, বলে নাই কিন্তু, ভরবেগের পরিবর্তন বলছে। তো আমরা জানি কি পরিবর্তন, একদম ফার্স্টে গতি যখন পড়ছি তখনই পড়ে ফেলছি, কিন্তু ভরবেগের পরিবর্তন কখন বোঝায়? মানে কোনো একটা আগে কত পরে মানে এখন কত এবং আগে কত ছিল, সেই দুটার বিয়োগ করলে তো আমরা পরিবর্তন পাই, তাই না? তাহলে অবশ্যই কোনো একটা যেই জিনিসটার চিন্তা করতেছি আমি, যেই জিনিসটার ভরবেগের কথা চিন্তা করতেছি, সে অবভিয়াসলি আগে কত ছিল এবং এখন কত সে। তো আগে এই যে এখন কত এবং আগে কত ছিল সেটা যদি বিয়োগ দিই, তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পাই যাব। তাহলে আমি ধরলাম কোনো একটা গাড়ি, কোন ধরলাম এটা কোনো একটা গাড়ি বা হোয়াটএভার কোনো একটা কিছু আমি চিন্তা করলাম এটা, ঠিক আছে? তো এটার ইনিশিয়াল ভর আমি যদি চিন্তা করি, ইনিশিয়াল সরি ভর না, ভর বেগ, ইনিশিয়াল ভরবেগ চিন্তা করলাম, ঠিক আছে? মানে ইনিশিয়াল ভরবেগ তার এটা, মানে যখন আমি টি ইকুয়াল টু 0 সময়ে বা 1 সময়ে বা তুমি যে কোনো একটা সময়ে তুমি চিন্তা করতেছো যে এ, তার ইনিশিয়াল ভরবেগ এত, ইনিশিয়াল ভরবেগ মানে আমি জাস্ট চেক করতেছি ফার্স্ট এসে কত ছিল, এবং ধরলাম এখানে কোনো মাঝখানে কোনো একটা ঘটনা হয়ে গেছে তার সাথে, ঠিক আছে? কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা মানে হোয়াটএভার কোনো একটা কিছু তার হয়ে গেছে। আমি এরপরে আরেকটা টি ইকুয়াল টু টি সময়, বা এটা টি ইকুয়াল টু টি সময় বলতে আমি বুঝাচ্ছি যে এখানে 5 10 1 ঘন্টা 5 ঘন্টা 10 দিন 15 দিন কোন একটা সময় পরে আমি তাকে চেক করতেছি, ফাইনাল চেক, যেটাকে আমি টি ফাইনাল বলতেছি। মানে এটা যে কোনো ভাবে ধরতে পারে, এটা আদি পর হোয়াটএভার তোমার নাম দিতে পারো, আমি জাস্ট নাম দিলাম এখানে এফ, এফ এফ মানে ফাইনাল বোঝাচ্ছে, আর এখানে ইনিশিয়াল বোঝাচ্ছে আমি। তো আমি যদি এই দুইটা ভরবেগ জানি এবং তার যদি এফ এফ মাইনাস এফ আই যদি আমি বিয়োগ করি, এটাই আসলে ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই আসলে ভরবেগের পরিবর্তন। আমরা কিন্তু পড়েই আসছে কিন্তু, এই যে কোনো একটা বস্তুর আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, তাহলে এটার পরিবর্তন এটা বেগের পরিবর্তন কি ছিল, ভি মাইনাস ইউ ছিল, তাই না? এই যে ব্যাগের পরিবর্তন ডেল ভি ইকুয়ালস টু কি ছিল, এই জিনিসটাই ছিল, আশা করি বুঝা জানি জানি এটা আমরা গতি থেকে পড়ে আসছি। সিমিলার কিন্তু এই জিনিসটা ভরবেগের পরিবর্তন আমরা বের করছি, ঠিক আছে? এখন আমাদের ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন তার আবার হার বলছেন, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তন মানে তার হার, মানে এই যে এই জিনিসটার জাস্ট হার টি দিয়ে ভাগ, মানে এই জিনিসটা টি দিয়ে ভাগ, এই জিনিসটাই আসলে ভরবেগের পরিবর্তন বোঝায়, সরি পরিবর্তনের হার বোঝায় এই জিনিসটা, পুরো জিনিসটা, ঠিক আছে? এটা উপরেরটা ভরবেগের পরিবর্তন আর নিচেরটা টি দিয়ে ভাগ। সময়ের সাপেক্ষে যখন আমরা ক্যালকুলেশন করবো এই ভরবেগের পরিবর্তন কত সময়ের সাপেক্ষে, এই যে সময়ের সাপেক্ষে, তখনই আমরা ভরবেগের পরিবর্তনের হার পাবো। তো এরপর আমরা যাই কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ভরবেগের পরিবর্তন কখনো বেচা এই জিনিসটা, মানে এই বল বা এই গাড়ি বা এটা হোয়াটএভার যেই কোনো কিছু হোক, এই জিনিসটা এখান থেকে এই জায়গায় কেমনে যাবে, মানে এই জায়গা থেকে এই জায়গায় যাইতে তার একটা ডিস্টেন্স অবশ্যই বাড়ি দিতে হবে। ডিস্টেন্স আমি এই এনার্জি গুলো একটু দিই। হ্যাঁ, তো এই জায়গা থেকে এই জায়গায় যাতে একটা ডিস্টেন্স পারি করতে হবে। আমরা জানি যে কোনো সময় মানে ডিস্টেন্স তো এমনি এমনি আর পারে হয় না। ডিস্টেন্স কেমনে পারে হয়, যখন তার উপর ব্যাগ প্রয়োগ হবে। আমরা জানি ব্যাগের ব্যাগ হলেই সেখানেই তো দূরত্বের পরিবর্তন হবে, তাই না? দূরত্বের পরিবর্তন হলেই তো সেখানে ব্যাগ থাকবে। তাহলে অবশ্যই এখান থেকে এখানে যাওয়ার গেছে, তাহলে অবশ্যই সে গতি লাভ করে দূরত্বর পরিবর্তন করছে। তাহলে আমরা জানি দূরত্বের পরিবর্তন করলে এখানে অবশ্যই ব্যাগ আছে। তাহলে ব্যাগ কখন হয়, ব্যাগ, আচ্ছা ব্যাগ, তো এই জায়গায় অবশ্যই তার ব্যাগের পরিবর্তন হয়েছে, মানে এই জায়গায় ধরে নিলাম আমরা অবশ্যই ব্যাগের পরিবর্তন হয়েছে, কারণ এখানে জিরো থাকলে ইকুয়াল টু, এখানে যদি আমরা মনে মনে ধরলাম ইকুয়াল টু জিরো, তাহলে জিরো অবস্থায় তো সে এখানে থাকার কথা, তাই না? তো জিরো অবস্থায় থাকলে অবশ্যই তার ব্যাগের পরিবর্তন হয়ে কিন্তু সে এখানে গেছে, তাহলে অবশ্যই তার উপর ব্যাগের পরিবর্তন হয়েছে। তাহলে ব্যাগের পরিবর্তন হয়েছে, তার মানে আমরা জানি এখানে এ কাজ করতেছে, মানে ত্বরণ কাজ করতেছে, তাই না? তো এই ত্বরণ কাজ করে কোথায়, এই ত্বরণ কাজ করে কখন, এই ত্বরণ কাজ করে এখানে আমাদের বলতেছে যে প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে আমাদের এই যে ভরবেগের পরিবর্তন, মানে এই পুরো ক্যালকুলেশনটা আমরা এইভাবে বুঝেছি, কিন্তু এইভাবে মানে এটা পরে আসতেছে একটু পরেই, বাট এই জিনিসটা এখানে
ভরবেগের পরিবর্তন হয়েছে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন হওয়ার মানে ভরবেগের পরিবর্তন এই জিনিসটা কেন হয়েছে, এই জিনিসটা আমাদের বলতেছে ভরবেগের পরিবর্তনের হার এটা সমানুপাতিক হলো এফ এর। মানে আমি এখানে যদি আবার একটু লিখি এফ সমানুপাতিক ডেল পি বাই টি। আমি এই জিনিসটা একটু পরে আসতেছি, আমি এই জিনিসটা এখন বোঝা উচিত হয় নাই, বাট একটু পরে আসতেছি এই জিনিসটার অ্যানালজিতে। তো এখানে আমাদের বলতেছে নিউটন আমাদের বলতেছে সেটা বুঝি, আমি এটা একটু রাখি, এই জিনিসটা নিউটন বলতেছে এটা রাখি। নিউটন আমাদের বলতেছে ভরবেগের পরিবর্তন এবং তার হার প্রযুক্ত বল যেটা আমরা প্রয়োগ করবো এদিকে এদিকে দেওয়ার পরে তো সে এখান থেকে এখানে যাবে, তো এই প্রযুক্ত বলের সে সমানুপাতিক। এতটুকু আমাদের নিউটন বলছে। এবং বল আরেকটা কথা বলছে, বল যেদিকে ক্রিয়া করবে, বল এই বলটা আমি যেদিকে ক্রিয়া করবো, বল যদি এদিকে দিই এদিকে যাবে, আমরা বল এদিকে দিলে এদিকে যাবে, বল এদিকে দিলে এদিকে যাবে, ঠিক আছে? যেদিকে দিই বল সেই দিকেই বস্তুটা ক্রিয়া করবে, বস্তুর ভরবেগ পরিবর্তন ঘটবে সেদিকে। আমি বল যেদিকে দিব ভরবেগের যে পরিবর্তন সেইটাও সেদিকেই হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আসলে? নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো এফ সমানুপাতিক ডেল পি বাই টি, ঠিক আছে? তো আমরা এটাকে একটু ভাঙি। আলফা ডেল পি মানে আমরা ওই যে পি মানে আমরা কি জানি, ডেল পি মানে এই যে পি এফ মাইনাস পি আই বাই টি। আর আমরা যদি উপর থেকে দেখি, এই যে উপর থেকে আমরা যদি দেখি, তাহলে এফ এখানে মানে কি, এটা হলো শেষ, মানে এটা এখানে একটা ব্যাগ থাকবে না, তাহলে এম বি। আর এখানেও এটা হবে এম ইউ। তাহলে ইউ আর এম এম তো সেম থাকবে, এই বস্তুটার এম তো সেম থাকবে। ইউ আগে এত ছিল পরে এত হয়েছে, আমরা ইউ ইকুয়াল টু জিরো আপাতত না ধরি, এই যে just এখনো মানে ম্যাথমেটিক্স আকারে ধরে নি যে ইউ ইউ আপাতত জিরো না ধরি আমরা, ঠিক আছে? কারণ আমরা মানে এটা একটা অ্যানালজি যেহেতু, তাহলে ইউটা আমরা জিরো না ধরেই করতেছি, ধরলাম কোন একটা সময়ে, মানে আদিবেগ তো সবসময় জিরো হয় না। আমরা যে সময় থেকে এটাকে মেজার করব, যে সময় থেকে টাইমটা মেজার করবো সেই সময় থেকে তো আদিবেগ হয়, তাহলে আদিবেগ সবসময় জিরো হয় না। তো আমরা এখানে বসাই ফাইনাল মানে এম বি মাইনাস এম ইউ বাই টি। আমরা যদি একটু এটাকে এক্সপ্যান্ড করি, এফ ইজ ইকুয়াল এফ সমানুপাতিক এম কমন নিয়ে যদি এখানে দেখি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমরা একটু এখানে একটা জিনিস অবশ্যই আমরা দেখতে পাচ্ছি হয়তো বা ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ব্যাগের পরিবর্তনের হার। তাহলে আমরা জানি কিন্তু এই যে ব্যাগের পরিবর্তনের হার ইজ ইকুয়ালস টু এম এ, আমরা জানি কিন্তু। তো এই যে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে ফেলি, এফ ইকুয়ালস টু কে এম এ, ঠিক আছে? তো এই জায়গায় সমানুপাতিকটা মানে আমরা যদি এই জায়গায় সমানুপাতিকটা সরি কে এর মানটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমি যদি এম ইকুয়ালস টু ওয়ান ধরি, 1 কেজি বরের একটা বস্তু নিই, 1 কেজি বরের কোন একটা বস্তু নিলাম আমরা, সেই বস্তুকে আমরা 1 নিউটন বল প্রয়োগ করলাম। এই যে 1 কেজি বরের কোন একটা বস্তু নিলাম, সেই বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলাম, এবং এমনভাবে 1 নিউটন বল প্রয়োগ করলাম যে তার ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে এই যে কে এর মানটা একটা বের হয়, তাহলে এফ ইকুয়ালস টু 1 নিউটন 1 কেজি, 1 কেজি বরের, এবং এই ইকুয়ালস টু যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিই, তাহলে আমরা কে এর এখানে একটা মান পাবো, সেটা হলো কে এর এখানে একটা মান পাবো সেটা হলো 1, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা অ্যানালজি দিয়ে করতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ করে ফেলতে পারি আমরা, ঠিক আছে? মানে কে এর মানটা 1 ধরতে পারি আমরা, কে এর কি বলবো, হ্যাঁ কে এর এফ ইকুয়ালস টু এম এ, কে এর মান 1 পেয়ে আমরা এফ ইকুয়ালস টু এম এ ধরতে পারি। তো এখান থেকে এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের কি বলবো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? এই যে এফ ইকুয়ালস টু এম এ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, ওই যে এখানে আমি একটা অ্যানালজি দিয়েছিলাম সেখানে আসছে আর কি। তো কোনো একটা বস্তুর দূরত্বের পরিবর্তন হয়েছে মানে আমরা বুঝবো সেখানে অবশ্যই ব্যাক কাজ করতেছে। যদি ব্যাক কাজ করে তাহলে অবশ্যই ব্যাক কাজ করতেছে, মানে আগে যে ব্যাক ছিল অবশ্যই ব্যাগের পরিবর্তন হয়েছে সেখানে, ঠিক আছে? ব্যাগের পরিবর্তন যেখানে থাকবে সেখানে অবশ্যই ত্বরণের পরিবর্তন, সরি অবশ্যই ত্বরণ থাকবে। আর ত্বরণ কখন সৃষ্টি হবে, কোন একটা বস্তুতে ত্বরণ কখন সৃষ্টি হয়, যখন সেখানে বল প্রয়োগ হয়, ঠিক আছে? আমরা সেটা এই সূত্রের মাধ্যমে দেখতে পারি, এবং এই সূত্রের মাধ্যমে আমরা ভালোভাবেই বুঝতে পারি যে কোন একটা বস্তুর উপর এই যে কোন একটা বস্তু, যেই বস্তুটা আমরা ইয়া করব, আমি যদি এটা আবার একটু শুরু থেকে যাই, গতি চ্যাপ্টারে যাই, কোন একটা বস্তু, এটা অ্যাম্বরের বস্তু, এই অ্যাম্বরের বস্তু, ঠিক আছে? এই অ্যাম্বরের বস্তুকে, এই অ্যাম্বরের বস্তুর মান যদি ইউর মান যদি জিরো হয়, ধরে নিলাম আর কি এটা ইউর মান জিরো, ঠিক আছে? যখন আমি টি ইকুয়াল টু 0 সেকেন্ড, ঠিক আছে, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এই বস্তুটার মান যদি ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই বস্তুটা কিন্তু সারা জীবন এভাবেই থাকবে কিন্তু, ঠিক আছে? এই বস্তুটা এখান থেকে এখানে কখন যাবে, এই বস্তুটা এখানে তো কখন যাবে, যখন ভি ব্যাক সে প্রাপ্ত হবে, ঠিক আছে? তো আমরা জানি ইউ ইকুয়াল টু 0 থেকে ভি ব্যাক মানে ভি ইকুয়াল টু 2 3 4 ওয়াট কোনো একটা কিছু হইতে পারে আর কি। তো এখানে 0 থেকে ভি প্রাপ্ত হয়েছে মানে 0 থেকে তার ব্যাগের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা জানি ব্যাগের পরিবর্তন কখন হয়, যে সময়ের সাপেক্ষে, ধরলাম টি ইকুয়ালস টু 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়াট কোনো একটা সময় ধরে নাও, তো 5 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে সময়ের সাথে সাথে মানে সময়ের
সাথে সাথে ব্যাগের পরিবর্তন হইছে। তাহলে ব্যাগের পরিবর্তনের হার এখানে এই জায়গায় কিন্তু কোনো না কোনো একটা ত্বরণ কাজ করতেছে। ঠিক আছে? তো এই জায়গায় ত্বরণ কাজ করতেছে আমরা জানি। তো এই ত্বরণটা আসলো কোথা থেকে? এই ত্বরণটা আসলো ব্যাগের পরিবর্তন থেকে আমরা জানি। তো ব্যাগ পরিবর্তন হয় কেমনে? আমরা জানি তো এই যে u = 0 এই জিনিসটা তো এখান থেকে লড়ার কথা না। এই যে এখান থেকে নড়ার কথা এই জিনিসটা। কারণ আমরা কি জানি? নিউটনের প্রথম সূত্র থেকে বা জড়তার সূত্র থেকে আমরা জানি বা জড়তা থেকে আমরা জানি। এই জিনিসটা এখানে সারা জীবনই থাকতে চাই। বাট এই জিনিসটারে ডিস্টার্ব করছে কে? নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, তাহলে এই জিনিসটা তো চিরকাল এখানে থাকার কথা। এই জিনিসটা এখান থেকে এখানে গেল কেমনে? তো আমরা এখানেই বুঝতে পারি যে এখান থেকে কোনো না কেউ অবশ্যই তাকে ধাক্কা দিছে বা ওই যে নিউটনের প্রথম সূত্রে যে এফ এক্সটার্নাল বা এফ যদি 0 বাহ্যিক বল প্রয়োগ না করলে তাহলে এখানে অবশ্যই বাহ্যিকভাবে কোনো একটা বল প্রয়োগ হইছে। হওয়ার ফলে সেখানে আমরা জানি এই যে এখানে বাহ্যিক বল প্রয়োগ হওয়ার ফলে এখানে অবশ্যই ত্বরণ মানে ত্বরণ করবে। আমরা জানি অবশ্যই কিসের সৃষ্টি হবে? বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো একটা বস্তুর উপর, কোনো একটা এম্বরের বস্তুর উপর বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ করি সেখানে ত্বরণের সৃষ্টি হবে। ত্বরণের সৃষ্টি হবে। তাহলে আমরা জানি ত্বরণের সৃষ্টি হলে সেখানে কিসের পরিবর্তন হবে? ভি বা বেগের পরিবর্তন হবে। ঠিক আছে? সময়ের সাথে বেগের পরিবর্তন হবে আমরা জানি। মানে বেগের পরিবর্তন এই যে ত্বরণ যেখানে থাকবে সেখানে অবশ্যই কোন একটা আদিবেগ যদি 0 থাকে সেখান থেকে 1 হবে, 1 থেকে 5 হবে। মোট কথা মানে 0 থেকে বাড়বে। কোন একটা 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। মোট কথা ত্বরণ যেখানে থাকবে সেখানে বেগের পরিবর্তন অবশ্যই হবে। যদি 0 থেকে 0.1 হবে কিন্তু পরিবর্তন হবে বেগের। তাহলে পরিবর্তন হইছে। আমরা জানি ব্যাগের পরিবর্তন হইছে মানে ব্যাগের পরিবর্তন বা ব্যাগ বৃদ্ধি পাইতেছে বা ব্যাগ যেখানেই ব্যাগ আছে আমরা জানি যদি ব্যাগের পরিবর্তন বা ব্যাগ বৃদ্ধি পায় বা হোয়াটএভার কোনো একটা কিছু ব্যাগ আছে কোনো একটা জায়গায় ব্যাগ থাকলেই সেখানেই কিসের পরিবর্তন হবে? সেখানেই আমরা জানি সময়ের সাথে সাথে তার দূরত্বের পরিবর্তন হবে। তাহলে এখানে সেই ঘটনাটাই ঘটতেছে। অ্যাপ দেওয়ার ফলে সেখানে এ সৃষ্টি হচ্ছে, এ সৃষ্টি হওয়ার ফলে সেখানে ব্যাগের সৃষ্টি হচ্ছে, ব্যাগের সৃষ্টি হওয়ার ফলে সেখানে দূরত্বের পরিবর্তন হচ্ছে এবং সেই দূরত্ব এখান থেকে সে এখানে চলে গেছে। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে আমি যেটা বুঝাইতে চাইছি। ঠিক আছে? এতক্ষণ ধরে এই জিনিসটাই বুঝাইতে চাইছিলাম যে কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্বের পরিবর্তন কেমনে করে? যদি আমরা সেখানে কোনো একটা ফোর্স এপ্লাই করি তাহলেই সেই জিনিসটা এক স্থান থেকে এক জায়গা থেকে অন্য স্থানে দূরত্বের পরিবর্তন করে। এই এতগুলা ঘটনা ঘটে যাচ্ছে জাস্ট আমরা ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেটাকে আমরা বলতেছি আরকি বাহ্যিক বল প্রয়োগ করার ফলে। আশা করি বুঝা গেছে এই জিনিসটা। এবং এইখানে এই ইয়াগুলার প্রমাণ দেওয়া আছে। এএফ হাবিজাবি এগুলা জিনিস এগুলার। আ ঠিক আছে আশা করি বুঝা গেছে এই জিনিসটা আমি বুঝাইতে পারছি কিনা জানি না। বাট রিডিং পড়ে যতটুকু বোঝানো হইছে আরকি এই জিনিসগুলা। ঠিক আছে? এটাই হলো নিউটনের ২য় সূত্র এবং নিউটনের ২য় সূত্রের আ নিউটনের ২য় সূত্রকে বলা হয় ভরবেগের পরিবর্তনের ভরবেগের সূত্র। আই মিন এরকম টাইপ কিছু আরকি ভরবেগের পরিবর্তনের নাকি একটা সূত্র। বাট এটার ইকুয়েশন হলো এই জিনিসটা। আমরা ইকুয়েশনটা কিন্তু ভরবেগের পরিবর্তন থেকে আনছি এখানে। এই দেখো। এই যে এই ইকুয়েশনটা F equals to ma এই যে F equals to ma এই সূত্রটা আমরা কোথা থেকে আনছি? এই যে এই সূত্রটা আমরা কোথা থেকে আনছি? এই সূত্রটা কিন্তু আমরা আনছি এই যে ভরবেগের এই যে এই জায়গা থেকে ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা এই সূত্রগুলো আনছি কিন্তু। ঠিক আছে না? আশা করি বুঝা গেছে এই জিনিসটা। আশা করি বুঝা গেছে। আর এখানে দেওয়া আছে যে ভরবেগের মাত্রাটা কি? কেমনে মাত্রাটা বের করে আমি কিন্তু দেখাই দিছি। ভরবেগের মাত্রা কেমনে বের করে। আচ্ছা এরপরে আর কিচ্ছু আছে? এরপরে ছোটখাটো কয়েকটা ম্যাথ আছে যেগুলা পারারই কথা। এগুলা আ দ্যাট নট মাচ ইম্পোর্টেন্ট আরকি। ইম্পোর্টেন্ট বলে কোনো কথা নাই। এগুলা ইম্পোর্টেন্ট। তুমি এগুলা বুঝতে পারো কিনা দেখিও। আ অতটা ম্যাটার করে না যদিও। বাট সিম্পল ম্যাথ যেগুলো আছে আরকি। বাট থিওরি গুলা বুঝছো কিনা অবশ্যই জানাবে। আচ্ছা এরপরে আমরা চলে যাই যে নিউটনের 3rd ল তে। নিউটনের 2nd ল আমাদের বোঝা শেষ। এরপর আমরা চলে যাব ৩য় সূত্রে। নিউটনের 3rd ল বা ৩য় সূত্রে। ঠিক আছে? আচ্ছা যেটাকে বলা হয় অ্যাকশন এবং রিঅ্যাকশন ফোর্স নিউটনস 3rd ল। আচ্ছা তো বলের একটা বৈশিষ্ট্য হচ্ছে বলে একটা বৈশিষ্ট্য প্রকৃতিতে বল জোড়ায় ক্রিয়া করে। আচ্ছা বলের বৈশিষ্ট্য নাকি বল জোড়ায় ক্রিয়া করে। আচ্ছা যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয় তখনই একটি সমমানের একটা বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করবে। মানে এটা বুঝাইতে পারছে কিনা আমি জানি না। এই বিষয়টাকে সাধারণত এভাবেই বলা হয়। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এটি নিউটনের গতির ৩য় সূত্র হিসেবে পরিচিত। মানে এটা কি বলবো? এখানে আমাদের বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা বল জোড়ায় আছে। মানে আমি যদি কোনো একটা এই যে এই বস্তুটাকে এতক্ষণ ধরে বলতেছিলাম যে এই বস্তুটাকে আমরা F নিউটন বলে ধাক্কা দিচ্ছি। ঠিক আছে?
আমাকে সিমিলার ভাবে যেহেতু জোড়ায় জোড়ায় প্রত্যেক বল জোড়ায় জোড়ায় কাজ করে, তাহলে আমি যে একটা বলতেছি তার জোড়া কই, আরেকটা বল সেই বস্তুটা আমাকে ফিরিয়ে দিচ্ছে সাথে সাথে। মানে সংস্পর্শ বল যদি হয়, মানে আমি যদি সংস্পর্শ না, ওই যে স্পর্শ বল অস্পর্শ বল করছি না, তাহলে স্পর্শ বল যদি হয়, আমি যদি তাকে হাত দিয়ে ধাক্কা দিই, সে আমাকে অবশ্যই হাতেই ফিরিয়ে দেবে এফ নিউটন বল। আমি এফ নিউটন বল দিলে সে আমাকে এফ নিউটন বল ফিরিয়ে দিবে। আমি যদি কোনো একটা ট্রলি চিন্তা করি, ট্রলির হাতল যদি আমি ধরে টানি, তাহলে আমি ট্রলির হাতল নিয়ে টানতেছি। সিমিলারলি ট্রলির হাত মানে কি বলবো, ট্রলি আমার হাতকে মানে এটা বলা ঠিক হবে, মানে ট্রলিও একটা টান বল সে দিতেছে আমাকে, মানে সমান প্রতিক্রিয়া বল। এটা বুঝাইতে পারছে কিনা আমি জানি না। কোন একটা বস্তু আমি কোন একটা বস্তুকে টেবিলের উপর রাখছি, ঠিক আছে? টেবিল, এই যে টেবিল, মানে টেবিলের উপর এই বস্তুটা এফ নিউটন বল, মানে এই যে টেবিলের উপর বস্তুটা ডাব্লিউ বা এফ বা ওয়েট আর কি, মানে পৃথিবীর ওজন পরিমাণ, ওর ওজন পরিমাণ বল নিচের দিকে দিচ্ছে তাকে। সিমিলারলি টেবিলও তাকে একটা রিফ্লেকশন বল দিতেছে টেবিলের উপর। এই সবগুলাই হচ্ছে নিউটন, মানে বিপরীত বল, ঠিক আছে? বিপরীত প্রতিক্রিয়া সমান, মানে এই সবগুলা বল কিন্তু একে অপরের সমান। সবগুলো একে অপরের সমান, এই সবগুলো একে অপরের সমান। এটাকে বলা হয় নিউটনের তৃতীয় সূত্র। এবং এখানে আরো উদাহরণ দেওয়া আছে, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, এটা হবে সমান। এটা যদি 10 নিউটন হয়, এই জিনিসটাও কিন্তু সিমিলার 10 নিউটন। এটা আমি যদি এদিকে 2 নিউটন বল প্রয়োগ করি, সিমিলার, ও আমাকে 2 নিউটন বল ফেরত দেবে। এদিকে যদি আমি 5 নিউটন বলে টানি, সেও আমাকে 5 নিউটন বল ফেরত দিবে। এটা সমান এবং বিপরীত। তাহলে নিউটনের তৃতীয় সূত্র আমাদের একটা অ্যানালজি দেয় যে এখানে সমান, ফার্স্ট অফ অল সমান বল হবে, এবং সেকেন্ড অফ অল তার বিপরীত হবে। আমি যেই বলটা দিচ্ছি তার বিপরীত, বা 180 ডিগ্রি যেটাকে বলে আর কি, তার বিপরীত মুখী বল ক্রিয়া করবে, ঠিক আছে? বুঝে গেছে আশা করি। তো নিউটনের তৃতীয় ক্রিয়া বল থাকবে হাবি যাবে, এখানে অনেক কিছু দেওয়া আছে, তো এতটুকু আমি জিনিসটা রাখি, এখানে আর না যাই। তো এই জিনিসটাকে আমি যদি নিউটনের তৃতীয় সূত্রকে, থার্ড ল যেটা আছে, এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে এখানে দেওয়া আছে, যেটা হলো আমি কোনো একটা বস্তুকে F1 বল প্রয়োগ করলে সে আমাকে সিমিলার বল ফেরত দেবে কিন্তু বিপরীতমুখী। তাহলে যেহেতু এই যে এইখানে মাইনাস বলতে, আচ্ছা এই জিনিসটা একটু বুঝাইতে, তো এই জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, তো আমি যদি কোনো একটা সিমিলার উদাহরণ কোনটা দিব, কোন একটা এই বস্তুটাকে যদি আমি ধাক্কা দিই F1 বলে, সিমিলার এই বস্তুটা আমাকে F2 বলে, F2 বল ফিরে দিবে। তাহলে এখানে F1 এবং F2 দুটাই কিন্তু সমান সমান, মানে এটা 2 নিউটন হলে এটা অবশ্যই 2 নিউটন। বুঝা গেছে? তাহলে এই যে, তাহলে এখান থেকে তো বোঝা গেছে যে F1 ইকুয়াল টু F2। এটা তো কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এটা কোথায় থেকে পাইছি আমরা? এই জিনিসটা আমরা কোথা থেকে লিখছি? নিউটনের থার্ড ল থেকে। নিউটনের থার্ড ল আমাদের বলতেছে প্রত্যেক বল জোড়ায় জোড়ায় দেখে, এবং আমাদের বলতেছে প্রত্যেক বল তারও সমান ও বিপরীত সমান, মানে সমান বল আমাদের ফেরত দিবে আরকি, মোট কথা। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হলো বিপরীতমুখী। তাহলে এই যে বিপরীতমুখীর জন্য মাইনাস চিহ্ন। এখন সমস্যা হলো গিয়ে মাইনাস কেন দিলাম আমরা? মানে মাইনাস দিলে এই যে এটা মেক সেন্স কেন? মাইনাস দিয়ে এখানে কি বোঝাচ্ছে? মাইনাস দিয়ে এখানে আসলে 180 ডিগ্রি বোঝাচ্ছে। বাট এখানে মাইনাস দিয়ে বিয়োগ বা এখান থেকে কম, এই জিনিসটা বোঝাচ্ছে না। কেন? কারণ আমরা জানি এফ একটা ভেক্টর রাশি। এফ একটা ভেক্টর রাশি। কেন? কারণ এফ ইকুয়ালস টু আমরা উপর থেকেই জানি, দ্বিতীয় সূত্র থেকে জানি এফ ইকুয়ালস টু এম এ। এখানে এম স্কেলার রাশি, আমরা জানি বর একটা স্কেলার রাশি। এ একটা ভেক্টর রাশি। এ ভেক্টর রাশি কেন? আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হলো ভেক্টর রাশি, সেজন্য এ ভেক্টর রাশি, ঠিক আছে? আর ভি কেন ভেক্টর রাশি? কারণ ভি ইকুয়াল টু এস টি। এই যে ভি, এটা পরিবর্তন, আমি পরিবর্তন যদি দিলাম আর কি, ভি, আচ্ছা সমস্যা না, বুঝলে হইলো। তাহলে এটা পরিবর্তন, তাহলে এখানে এস ভেক্টর রাশি, সেজন্য ব্যাক ভেক্টর রাশি, ব্যাক ভেক্টর রাশি, সেজন্য গ্যাপ ভেক্টর রাশি। এ ভেক্টর রাশি, এ যেহেতু ভেক্টর রাশি, সেজন্য অবশ্যই বলও ভেক্টর রাশি। তাহলে আমরা জানি যে ভেক্টর রাশির যোগ 2 + 2 = 4 হয় না, ঠিক আছে? এই জিনিসটা ভেক্টরে হয় না। এই জিনিসটা স্কেলারে আমরা করতে পারি। 2 কেজি যোগ 2 কেজি ইকুয়াল টু 4 কেজি হয়। 2 মিটার ইজ প্লাস 2 মিটার, এটা দূরত্বের ক্ষেত্রে 4 মিটার হয়। কিন্তু এটা সব সময় 4 মিটার হয় না। এটা সরণের ক্ষেত্রে 4 মিটার হয় না, ঠিক আছে? আমি যদি ধরি, কি বলবো, আমি যদি বলি আর কি আছে, 1 লিটার যোগ 1 লিটার, এটা 2 লিটার হয়, এটা ঠিক আছে। বাট এটা সব সময় সঠিক না, ঠিক আছে? এটা দূরত্বের ক্ষেত্রে সঠিক, বাট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সঠিক না। আবার আমি যদি বলি ত্বরণ, মানে ত্বরণ ইজ ইকুয়ালস টু ত্বরণ এটা না বলে 2 মিটার পার সেকেন্ড প্লাস 2 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু 4 হয় না। এটা কিন্তু এখন মানে তোমাদের ক্লাস 9 10 লেভেলে এটা সমস্যা নাই।
9-10 লেভেলে এই জিনিসটার সমস্যা নাই। তোমরা করবা হয়তো অনেক জায়গায় 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। বাট এই জিনিসটা সবসময় কিন্তু সঠিক না। কেন সঠিক না? কারণ এই জিনিসটা সঠিক না কারণ এই যে এই জিনিসটা ব্যাগের এই জিনিসটা ব্যাগের বা ভেলোসিটির একক এই জিনিসটা। তাহলে ভেলোসিটি যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভেলোসিটিকে 2+2 ইকুয়াল টু 4 করা যায় না। ভেলোসিটি যে এই যে ভেলোসিটি যেইগুলা ভেক্টর রাশি বা যেই টার্মগুলা ভেক্টর, যেই রাশিগুলা ভেক্টর আরকি, সেই রাশিগুলার আলাদা যুগের নিয়ম আছে। আলাদা যুগের, আলাদা বিয়োগের, আলাদা গুণের নিয়ম আছে এগুলার। ঠিক আছে? মানে এগুলা আমরা সচরাচর নিয়মে যোগ করি না। এগুলো আমরা লব্ধি বা কি বলে এই জিনিসগুলাকে রেজাল্টেন্ট বের করি। এগুলার আমরা লব্ধি বের করি। ঠিক আছে? এইগুলা আমরা লব্ধি বের করে সলভ করতে হয় আমাদের। ঠিক আছে? যেইগুলো আমরা যেই চ্যাপ্টারটা আমরা ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টারে পড়বো আর ম্যাথের মনে হয় হায়ার ম্যাথের কোনো একটা চ্যাপ্টারে এই ভেক্টর নিয়ে কিছু আলোচনা আছে। কিন্তু ইন্টারে ফার্স্ট এই চ্যাপ্টারটাই ফিজিক্সের মেবি ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ মেবি ফার্স্ট চ্যাপ্টারই এই লব্ধি মানে এই ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। কারণ এই সব ক্যালকুলেশন এখানে ক্লাস 9-10 এ এই ব্যাগের মানে এই ফোর্সের বা এই ক্যালকুলেশন গুলো আছে ভেক্টরের, এখানে কোনো সমস্যা হবে না কারণ এখানে দিক নিয়ে অত বেশি আলোচনা করা হবে না। কিন্তু যখনই দিক আসবে তখনই আমরা সেখানে এক্সপ্রেস করব ভেক্টর হিসেবে। বুঝে গেছে আশা করি, অনেক কিছু বলে ফেলছি। তাহলে এই মাইনাস নিয়ে তাহলে আমরা ভেক্টরে যতগুলা ভেক্টর রাশি আছে সেইগুলাকে আমরা 2+2 করতে পারি না। এটা আমরা করতে পারি না কারণ এখানে এইরকম যোগ হয় না ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে এই জিনিসটা আমরা কিভাবে কাজে লাগে এটা পড়ছি, এটা পারা যাবে আশা করি। এরপরে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটাতে আমরা একটু পদার্পণ করি। তো আম সো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, সংরক্ষণ সূত্র ও সংঘর্ষ। আচ্ছা, কনজারভেশন ল অফ মোমেন্টাম অ্যান্ড কোলেশন। ঠিক আছে? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ বা কোলেশন আরকি। কনজারভেশন অফ মোমেন্টাম মানে মোমেন্টামের কি বলবো এটা? মোমেন্টামের কি বলতেছে? আ মানে কনজার্ভ বা সংরক্ষণ বলতেছে আরকি, সংরক্ষণশীলতার সূত্র। তো একাধিক বস্তুর মধ্যে এটা কিন্তু ইম্পোর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, কথা কিন্তু বলছে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কোনো বল যদি কাজ না করে, অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। মানে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না। কি বলছে একটু পরে বুঝি, একটু পড়ে নিই আগে। এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি। এই নীতি কাজে লাগিয়ে আমরা অনেক ঘটনা ব্যাখ্যা করতে পারি। তোমরা যারা মার্বেল খেলেছো এখানে উদাহরণ দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি একটু একটু পরে বলি। এই জিনিসগুলো একটু বলে নিই। মার্বেল খেলেছো সম্ভবত, দেখতে পেয়েছো কিভাবে একটি মার্বেলকে আঘাত করে একটা সংবাদপত্র টেলিভিশনের মাধ্যমে তোমরা বিভিন্ন সড়কের দুর্ঘটনার খবর জানতো। এই ধরনের বাস্তব। আচ্ছা, অর্থাৎ একটি গতিশীল বস্তু। আচ্ছা, এই জিনিসটা পড়ি, এই জিনিসটা। থার্ড পারা। অর্থাৎ যখন একটি গতিশীল বস্তু অন্য একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দেয়। মানে এখানে বলতেছে যে কোন একটা ইস, কোন একটা বস্তু কোন একটা বস্তু মানে কোন একটা গতিশীল বস্তু, ঠিক আছে? এটা একটা গতিশীল বস্তু। কোন একটা স্থির বস্তুকে যদি ধাক্কা দেয়, ফার্স্ট অফ অল এই জিনিসটা হতে পারে অথবা গতিশীল বস্তুকে ধাক্কা দিতে পারে। আমরা ধরে নিলাম যে কোন একটা স্থির বস্তুকে ধাক্কা দেবে। তাহলে স্থির বস্তুকে ধাক্কা দিলে কি হয়? মানে এখানে হয়টা কি? এই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যখন বস্তু দুটির মধ্যে যখন বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে বলা হয়, মানে ২ টা বস্তু যখন ধাক্কা খাবে, সংঘর্ষের ফলে দুটি বস্তুর প্রত্যেকটির উপর একটি বল ক্রিয়া করে। প্রত্যেকটি যখনই ধাক্কা খাবে তখন এই বস্তুকে F বলে এদিকে ধাক্কা দিবে। এই বস্তুটি আবার আমরা জানি এই জিনিসটা, এই যে F বলে যদি এই বস্তু এইদিকে ধাক্কা দেয়, নিউটনের ৩য় সূত্র অনুযায়ী এই বস্তু আবার এই বস্তুকে এইদিকে ধাক্কা দেবে। সিম্পল। ঠিক আছে? এটা নিউটনের ৩য় সূত্র অনুযায়ী আমরা জানি। তাহলে সংঘর্ষের ফলে দুটি বস্তু প্রত্যেকের উপর একটি বল ক্রিয়া করবে। ওকে। তাহলে এখানে এই ২ টা বল ছাড়া আমাদের বলতেছে এই ২ টা বল ছাড়া আর কোন বল থাকতে পারবে না। বুঝা গেছে? মানে এক্সটার্নাল কোনো বল থাকবে না। ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া। এই যে এই কথাটা। অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে মোট বর্গের পরিবর্তন হয় না। আচ্ছা, পরে আসতেছি। তো সংঘর্ষের ফলে বস্তুর দুটির হ্যাঁ, তো আচ্ছা,
তো সংঘর্ষের ফলে বস্তু দুটির প্রত্যেকটির উপর একটি বল ক্রিয়া করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রযুক্ত করে ক্রিয়া বল বলা হয়। দ্বিতীয় বস্তু প্রথম বস্তু প্রযুক্ত বলা প্রতিক্রিয়া বল। মানে একটা ক্রিয়া করলে আরেকটা প্রতিক্রিয়া হবে, যেটা বলছি এখন। সংঘর্ষের সময় ক্রিয়াশীল এই দুইটি বলের মান সমান কিন্তু বিপরীতমুখী। আমরা সেটাও জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এফ, এটা যদি 1 ধরি, এটা যদি 2 ধরি, F1 is equals to F2 আমরা জানি। কিন্তু একটা মাইনাস। F1 এবং F2 একটা বিপরীত। মানে একটা একদিকে হলে আরেকটা 180 ডিগ্রি বিপরীত দিক হবে। আমরা বিপরীত বুঝি না? একটা সামনে হলে আরেকটা পিছনে। তো এটাই বিপরীত, মানে এটাই বোঝায়। মানে 180 ডিগ্রি পিছন। তাহলে 180 ডিগ্রি এই যে এদিকে মাইনাস মানে মাইনাসকে 180 ডিগ্রি রিপ্রেজেন্ট করে। কেন করে এটা পরে জানবা ম্যাথমেটিক্যালি, বাট এখন মনে রাখো যে মাইনাস দিয়ে বিপরীত দিক বোঝায়। আচ্ছা, এরপরে আমরা যাই সংঘর্ষের সময় দুটি বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ব্যতীত ব্যাহ্যিক কোনো বল কাজ করে না। তাহলে আমরা জানি এখানে যদি ব্যাহ্যিক কোনো বল কাজ না করে, মানে শুধু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, এবং এটা কেন হচ্ছে সেটাও আমরা জানি। এই দুইটা বল ছাড়া যদি আর কোনো বল কাজ না করে এখানে, তাইলে কি হবে? তাইলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি, এইখানে এই জিনিসটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি যে এফ ইকুয়ালস টু, এখানে কি হইছে? F equals to এই জিনিসটা যদি এই জিনিসটাকে ধাক্কা দেয়, তাহলে এই জিনিসটা যদি স্থির থাকে, আমরা ধরে নিলাম যে এটা স্থির যদি থাকে, তাহলে অবশ্যই এখানে ধাক্কা দেওয়ার ফলে, এই যে বল পাওয়ার ফলে অবশ্যই তার বেগের পরিবর্তন হবে। 0 থেকে অবশ্যই বেগ বাড়বে। তাহলে বেগ বাড়লে অবশ্যই সেখানে ত্বরণ হবে। ঠিক আছে? মানে মোট কথা এখানে মোট কথা বেগের কি বলে এটারে? আ কি বলে? ওই মানে ভরবেগের পরিবর্তন হবে এখানে। 0 থেকে ভরবেগের পরিবর্তন হবে না এই জিনিসটার? তাইলে আমরা সেটাকে লিখতে পারি mv মাইনাস mu/t। এই জিনিসটা লিখতে পারি। মানে মোট কথা এই জিনিসটা আসলে F equals to ma। এখান থেকে এই জিনিসটা আনছে। ওই যে আমরা উপরে দেখছি না? এই জিনিসটা থেকে আমরা ফার্স্টে এই জিনিসটা আনছিলাম। এখন জাস্ট এগুলা না লিখে আর জাস্ট আমি এটা লিখে দিছি, আর কিছু না। মানে এটাও নিউটনের দ্বিতীয় সূত্র, এই জিনিসটাও নিউটনের দ্বিতীয় সূত্র। ২ টাই কিন্তু একই জিনিস ছিল। আমরা জাস্ট একটু এখানে কমন-টমন নিয়ে এইগুলো আনছিলাম। মনে আছে? আশা করি আর না বলি এই জিনিসটা। তো এই জিনিসটা আশা করি কি বুঝা গেছে। তাইলে আমরা এই জিনিসটা লিখলাম। মানে এই জিনিসটা বোঝাচ্ছে নিউটনের মানে ভরবেগের পরিবর্তন হইছে এখানে। যেহেতু বল প্রয়োগ হইছে এখানে। এই যে ধাক্কা দেওয়ার ফলে, এই জিনিসটা ধাক্কা দেওয়ার ফলে বল প্রয়োগ হইছে। বল প্রয়োগ হলে অবশ্যই সেখানে ভরবেগের পরিবর্তন হবে, সেটাই আমরা লিখছি। ওকে। এরপরে কি আসে দেখি। আমরা ভরবেগের নিম্ন আচ্ছা, সমীকরণটি আমরা ভরবেগের পরিবর্তনকে নিম্ন, আচ্ছা। তো আমরা এখন জাস্ট ভরবেগের পরিবর্তন হার, এটা তো ভরবেগের পরিবর্তনের হার কিন্তু। ঠিক আছে? আমরা কিন্তু জানি এটা ভরবেগের পরিবর্তনের হার। ওই যে নিউটনের দ্বিতীয় সূত্রেই বলা ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা এখন ভরবেগের পরিবর্তনটা বের করি, পরিবর্তনের হার না। তাহলে আমরা F t is equals to এই যে mb মাইনাস mu, এই জিনিসটাই তো ভরবেগের পরিবর্তন, তাই না? এই জিনিসটাই তো ভরবেগের পরিবর্তন, তাই না? mb মানে কি ছিল? ফাইনাল ভরবেগ। আর মাইনাস fu i মানে ইনিশিয়াল ভরবেগ। বুঝা গেছে? তো এই জিনিসটা কি? ভরবেগের পরিবর্তনই তো নাকি? আগের এখনের ভরবেগ প্লাস আগের ভরবেগ। সরি, বিয়োগ আগের ভরবেগ। ২ টা বিয়োগ করলে যেটা পাই সেটাই তো ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা সেটাই লিখছি। আর ইকুয়াল টু কি পাইছি আমরা? ft। ওকে। তাহলে এখন আমরা যদি লিখি এই জিনিসটাকে, মানে এই জিনিসটা এখানে লিখছে আরকি, বাংলায় লিখছে বল পরিবর্তন। সরি, ভরবেগের পরিবর্তন। কিন্তু বল ও সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত। আচ্ছা, এই জিনিসটার আরেকটা টার্ম বল, এবং যদি আমরা সময়কে গুণ করি, এই জিনিসটা একটা বলের ঘাত নামে একটা জিনিস পাই আমরা। বলের ঘাত, বলের ঘাত। তাহলে আমরা বলের ঘাত ইকুয়াল টু কি পাইছি এখন? তাহলে বলের ঘাত ইকুয়ালস টু আমরা পাইছি ভরবেগের পরিবর্তন। এই জিনিসটাকে আমরা ভরবেগের পরিবর্তন, বা এই যে ভরবেগের, বাংলায় লিখি এখানে যে এটা লিখছে ভরবেগের পরিবর্তন, মানে ডেল টি। বুঝা গেছে? ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু ডেল পি। ঠিক আছে? তাহলে এটার সমান কি? বলের ঘাত। আচ্ছা, এরপরে আমরা আসি, ধরা যাক এবার আমরা এই যে এই অ্যানালজি থেকে আমি এখানে আর না কি এই জায়গা থেকে বুঝাই দিই। তাহলে এই জায়গায় কোন M1 বড়ের একটা বস্তু, এখানে M1 অবশ্যই বড় দেখা যাচ্ছে M2 র তুলনায়। তাহলে এখানে এখানে ভর বেশি। এটা U1 এ চলতেছে। আবার M2 একটা যে ভরের একটা বস্তু U2 বেগে চলতেছে। তাহলে U2 বেগে এখানে 0 ধরে নাই। জাস্ট কোন একটা গতিশীল বস্তু, ২ টাই গতিশীল আছে। এবার তারা যদি ধাক্কা খায়, ঠিক আছে? তারা ধাক্কা খেলে এই যে এই জিনিসটা, এই বড় বস্তুটা এই বস্তুকে F বল প্রয়োগ করবে, F1 বল। এই বস্তুটা যেহেতু নিউটনের তৃতীয় সূত্র, এই বস্তুটা এই বস্তুকে ধাক্কা দিছে। সরাসরি স্পর্শ বল হইছে এখানে। স্পর্শ বলে F1 বলে ধাক্কা দিছে। তাহলে অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বস্তুটা এই বস্তুকে F2 বলের দিকে ধাক্কা দিবে। দুটাই কিন্তু সমান। তাহলে আমরা কোন একটা বস্তু নিয়ে আমরা এগুলা করতে পারি। কোন একটা বল যেহেতু দুটাই সমান, তাহলে আমরা কোন একটা নিয়ে কাজ করতে পারি। যে এটা F1 আমরা ধরতে পারি, কিন্তু এই যে এটা আমরা এখানে F1 আর ইজ ইকুয়াল টু আমরা F2, এই দুটাই কিন্তু একই জিনিস। এটাকেই বোঝাচ্ছে। F1 এবং F2 দুটাই কিন্তু এই জিনিসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? আমরা F1 দিয়ে পাস করি আরকি সবসময়। আচ্ছা, আচ্ছা, তাইলে আমরা F1 এবং F2 কাজ করতেছে। তাইলে F1
এই বস্তুটার উপর একদিকে বলবেগ কাজ করবে, এই বস্তুটার উপর একদিকে বলবেগ কাজ করবে, তাই না? দুটাই কিন্তু সমান। আচ্ছা, তারপর কি হবে? তারপর এই বস্তুটা, এই বল বল কি বলবো এটা, মানে বল কাজ করার ফলে সেখানে ব্যাগের পরিবর্তন হবে। তাহলে এই যে ২ টা আলাদা, আলাদা, আগে ছিল U1, U2, এখন এই বস্তুটার ব্যাগ পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি যদি এটা ২ থাকে তাহলে এখানে আরেকটা হয়ে যাবে ৩, ৪, যদি কমে বা কমতে পারে, এখানে ২ ছিল এখানে ১ হয়ে যেতে পারে। মানে মোট কথা ২ থাকবে না আর। মানে মোট কথা ২ থেকে ৩ হবে বা ১ হবে। কোন একটা কিছু হবে, বাট ২ থাকবে না। পরিবর্তন হবে। তাহলে U1 আছে, এখানে B2 হবে, এই জিনিসটার আবার ছোট বস্তুটার U2 ছিল, পরিবর্তন হয়ে যাবে, B2 হয়ে যাবে। ঠিক আছে? কিসের জন্য হইছে এটা? বল প্রয়োগ হইছে। বল প্রয়োগ করলে ত্বরণের পরিবর্তন হয়। পরিবর্তনের ফলে ব্যাগের পরিবর্তন হয়। সেটাই হইছে এখানে। আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটা, এই অ্যানালজিটা। ঠিক আছে? তাহলে এখানেই আমরা লিখতে পারি। এখন এখানে আমরা লিখতে পারি F1 is equals to minus F2 সমান এখানে ধাক্কার ফলে আমরা এই জিনিসটা লিখতে পারি। এই যে এই ধাক্কার ফলে আমরা নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে এই সূত্রটা আমরা আবার লিখতে পারি M1 is equals to A1 is equals to minus M2 is equals to A2। এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে? মাইনাস, আর কেন লিখতে পারি F1? এই যে এই যে এই এখানে যেটা গিয়ে আছে, এই যে এখানে যেই বলটা কাজ করতেছে, এই বলটার মান কত? ma। অথবা এই যে উপরে আমরা যেটা লিখছি, এই যে এই জিনিসটা, মানে ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে? এই জিনিসটা একই জিনিস কিন্তু। তাহলে ma, এই জিনিসটার মানও কি? এখানে F2 ছিল, এটাও কি ma, কিন্তু দুটার কিন্তু বিপরীত, সেজন্য এই যে মাইনাসটা। ঠিক আছে? আচ্ছা, লিখলাম আমরা। তাহলে F1 এর ক্ষেত্রে F1, তাহলে এখানে F1 এর যেহেতু ধরছি আমি M1 A1, F2 যেহেতু এটা M2 A2, দুটাই বুঝা গেছে আশা করি। কিন্তু দুটার বল, মানে এইটা কাল M2 কি? M2 হলো এই জিনিসটা। আর A2 কি? A2 হলো পরিবর্তন। এই যে U2, এটা এখন লিখবো, এটা আগে লিখে ফেলি। এমন, তাহলে এই যে A1 is equals to A1 আমরা জানি, কিন্তু A1 মানে প্রথম বস্তুর কথা বলতেছে এখানে। প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তুর A1 কি হবে? প্রথম বস্তুর A1 মানে বুঝাচ্ছে এখানে শেষ ব্যাক মাইনাস আদি ব্যাক। ঠিক আছে? তাহলে এখানে প্রথম বস্তু উপরে যায়। হ্যাঁ, এখানে প্রথম বস্তুর শেষ ব্যাক কোনটা? এখানে প্রথম বস্তুর শেষ ব্যাক কিন্তু এই যে, প্রথম বস্তুর শেষ ব্যাক কিন্তু এই জিনিসটা। আর আদি ব্যাক কি ছিল? এটা। তাহলে এই জিনিসটা একে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না? আদি ব্যাক, শেষ ব্যাক মাইনাস আদি ব্যাক ডিভাইড বাই সময়ের হার। এই জিনিসটাই তো তাই না? মানে প্রথম বস্তুর এই জিনিসটা না? এরপরে M1 প্রথম বস্তু, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে এ সমান আমরা দ্বিতীয় বস্তুর ত্বরণ কত হবে? মানে আমি যদি এটা জাস্ট এই জিনিসগুলো মুছে দিই, ঠিক আছে? এই যে এখানে জাস্ট ছোটটা লাখি, ছোটটার আগে ছিল U2, এই যে ছোট বস্তু যেটা আছে M2 বর, তার M2 বর। ঠিক আছে? সে এখানে ধাক্কা খাইছে। ঠিক আছে? এখানে ধাক্কা খাইছে। এখানে ছিল তার U2 ব্যাক, এখানে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার ফলে, সে এখানে ধাক্কা খাওয়ার ফলে আমরা জানি U2 পরিবর্তন হবে। তো এখানে সে V2 হইছে। এই যে V2 হইছে। ঠিক আছে? এটা M2 বরের বস্তুটা। ঠিক আছে? ধাক্কা খাওয়ার ফলে F1 F F2 হওয়ার ফলে। ঠিক আছে? এটা F2 ধরছে জিনিসটা। ঠিক আছে? M2। তাহলে হ্যাঁ, তাইলে এই জায়গায় আমরা এই জিনিসটাকে কি লিখি? এই জিনিসটাকে আমরা কি লিখবো? মানে আমরা যদি বলি F এর ইকুয়েশন লিখো বা F কত? তাহলে F ইকুয়ালস টু আমরা কি লিখবো? Ma লিখবো না? তাহলে M2 যেহেতু M2 A2, তাই না? এই সিস্টেমের মধ্যে আমরা এই সিস্টেম আলাদা করে কিন্তু এই ছোটটা লিখছি। তাহলে এখানে আমরা যদি A এর ইকুয়েশন লিখতে চাই M2 A2, A2 মানে কি এখানে? এই যে B2 মাইনাস U2 না? B2 মাইনাস U2 ডিভাইড বাই T, সময় এই যে ইকুয়ালস টু ডিভাইড বাই T, কত সময়ের পরিবর্তন এই জিনিসটা হইছে। সেটাই কিন্তু আমরা এখানে লিখছি। আশা করি বুঝা গেছে। আমি তো আর না বলেই, আর কিসিপিসি না করে এই জিনিসটা নিয়ে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝা গেছে। আচ্ছা, এরপরে এরপরে তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু জাস্ট পরিবর্তন করি এই জিনিসটাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে একটু পরিবর্তন করলে, হ্যাঁ, এখানে একটু পরিবর্তন করলে এই জিনিসটাকে, তাহলে আমরা M1, এই যে এই ক্যালকুলেশনটা একটু দেখাই দিব। দেখাই দিই, যেহেতু দেখাই দিচ্ছি। M1 E1 E1 বাই T ইজ ইকুয়াল টু M2, এখানে মাইনাস থাকবে কিন্তু একটা, যেহেতু এটা কিসের মাইনাস কিন্তু বলছি, কিন্তু এটা ওই যে আমরা কোথা থেকে আনতেছিলাম এটা মনে রাখতে হবে। আমরা আনতেছি কিন্তু এটা বিপরীত ধর্ম থেকে, এই জিনিসটা থেকে। আচ্ছা, এরপরে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি M1 B1 মাইনাস M1 U1 ডিভাইডেড বাই T ইজ ইকুয়ালস টু মাইনাস M2 V2 মাইনাস M, এটা প্লাস করে দিই আমরা, এই জিনিসটা মাইনাস করে দিই, এই যে মাইনাস পুরোটা। ঠিক আছে? মানে মাইনাস গুণ করে দিলাম আরকি। M2 U2 ডিভাইডেড বাই T। T আর T সমানে সমানে কাটা যাবে আমরা জানি। তাহলে এখানে জিনিসটা হবে M1 V1 মাইনাস M1 U1 ইকুয়ালস টু মাইনাস M2 V2 প্লাস M2 U2। ঠিক আছে? এখন যদি আমরা একটু চিন্তা করে দেখি, বা
আচ্ছা, এখন যদি আমরা দেখি এখানে, হ্যাঁ, এখন যদি আমরা এখানে দেখি, এই যে M1 U1, এই যে U1 টা আলাদা করে আনি আমরা। M2 U2 মাই মাইনাস থাকার কথা না, মাইনাস তো থাকার কথা না। আচ্ছা, এই জিনিসটাকে আমরা ওপাশে নিয়ে নিব। প্লাস M1 U1, এই যে এই জিনিসটাকে ওপাশে নিয়ে গেলে তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যাবে না? M1U1, তারপর এটা প্লাস আছে, প্লাসই রাখি দিলাম। এই যে গোস টু, এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে M1V1, এই যে M1V1 লিখছি, এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস M2V2। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো তো এখানে এটা এটা কি ছিল? এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা প্রথম বস্তু, প্রথম যে বস্তুটা আছে তার বর এবং ব্যাগ গুণফল না? বর, প্রথম বস্তুর বর, প্রথম বস্তুর ব্যাগ। এটা কি ব্যাগ? আদি ব্যাগ। তাহলে প্রথম বস্তুর আদি ভর ব্যাগ এটা। আদি টি লিখে দিই আমি। টি আদি ভর ব্যাগ, তাই না? এটা দ্বিতীয় বস্তুর, এটা কি? দ্বিতীয় বস্তুর কি? দ্বিতীয় বস্তুর সিমিলার আদি ভর ব্যাগ। দৌড় ভরবেগ আবার লিখতে হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আসলে কি ছিল? এই যে প্রথম বস্তুর ভরবেগ M1, এই যে M1U1, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ কি? M2U2। এই জিনিসটা আমরা জাস্ট কি করছি? জাস্ট যোগ করছি। তাহলে যোগ করে যত হবে, ধরলাম এখানে প্রথম বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর মানে ভরবেগ যোগ করে এখানে আসলো 10, এখানে আসলো 10, দুইটা যোগ করলে কত আসবে? 20 আসবে। তাহলে ইকুয়েশন যেহেতু এটা একটু, যেহেতু ইকুয়েশন, এই জিনিসটা স্যাটিসফাই করতে এই জিনিসটার কত হইতে হবে? অবশ্যই 20 হইতে হবে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা অবশ্যই প্রথম বস্তুর শেষ বেগ। এই যে প্রথম বস্তুর শেষ বেগ না? এবং তাহলে প্রথম বস্তুর শেষ হলে এটা শেষ, প্রথম বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর শেষ আদিবেগ। এখানে আমি আর না লিখি। তাহলে শেষ আদিবেগ মানে এই জিনিসটা বোঝাচ্ছে। এই যে এই জিনিসটা প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে দুইটা গুণ করে যোগ করলে যত হবে, মানে দুইটা যোগ করলে যত হবে, দুইটাই কিন্তু মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুটাই কত হবে এখানে বোঝাচ্ছে। এই যে এই ইকুয়েশন দিয়ে আমাদের বোঝাচ্ছে যে আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ যত হবে, মানে ফার্স্টে যত ছিল, মানে এটা একটু বুঝিও যে মানে আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি কিন্তু কনজারভেশন বা কনজারভেশন অফ ল অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণশীল সূত্র। সংরক্ষণশীল মানে এখানে কিছু সংরক্ষণ থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি সংরক্ষণ থাকবে? এখানে ভরবেগের পরিবর্তনটা বা ভরবেগটা সংরক্ষণ থাকবে। এই যে এখানে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর ভরবেগের যোগফল যত, ভরবেগের যোগফল যত থাকবে, এটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর সংঘর্ষ হওয়ার পরে যে ভরবেগ থাকবে সেই দুটাও পরিবর্তন হবে, কিন্তু ব্যাগ পরিবর্তন হয়ে ভরবেগ পাল্টা যাবে। প্রথম বস্তুর ভরবেগ যদি এখানে এখানে 10 থাকে, যায় আমি এখানে লিখছি প্রথম বস্তুর ভরবেগ যদি এখানে 10 থাকে, আমি এটাকে আর একটু ইয়া করে দিই। এটা যদি 15 হয়, প্রথম বস্তুর ভরবেগ 15 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ 5 দিলাম আমি, ঠিক আছে? 5 দিলাম, ঠিক আছে? দুইটা মিলে হতো 20। তাহলে পরিবর্তন হবে। এই যে ভরবেগটা, দ্বিতীয় বস্তুর ভরবেগটা পরিবর্তন হয়ে ধরলাম আমি এখানে দ্বিতীয় বস্তুর ভরবেগটা পরিবর্তন হয়ে 12 হয়ে গেছে। আর প্রথম বস্তুর ভরবেগটা কমে, এই যে 15 থেকে কমে 12 হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু ওই বস্তুটা কমে 20 হয়ে যাবে। মানে মোট কথা এই দুইটার যোগফল চলে আসবে 20। সিমিলার এখানে 20 যেহেতু আছে এটা, মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে মানে ঘর্ষণ হওয়ার পরেও ভরবেগটা কনজার্ভ থাকবে। ভরবেগটা আগে যা ছিল, মানে আগের যোগফল যা ছিল পরের যোগফল তাই থাকবে। কিন্তু প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কিন্তু পাল্টাই যাবে। মানে ভরবেগটা আদি এবং শেষে পাল্টাই যাবে, কিন্তু তাদের মোট সমষ্টি আগে এবং পরে সমান থাকবে। এই জিনিসটাই আমাদের বলতেছে যে সমান থাকবে, এটা ক্যান্সেল না, সমানই থাকবে, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে এই জিনিসটা আসলে কি বোঝায়, ভরবেগের এই সংরক্ষণশীলতার যে নীতি বা ওয়ান কাইন্ড অফ যে মানে যেইটা বুঝাইতে চাইছে। আশা করি এই জিনিসটা আশা করি বোঝা গেছে কি মানে আসলে মিন করে কি এই জিনিসটা। আচ্ছা, এরপরে দুই একটা ছোটখাটো ম্যাথ দেওয়া আছে এখানে, আশা করি এগুলা পারা যাবে। অত বেশি ইয়া না, আমি যে ম্যাথে যখন ম্যাথ সলভ করাবো তখন ম্যাথ নিয়ে পড়বো। এগুলো আপাতত রাখি আমি। এরপরে নিরাপদ ভ্রমণ, এটা কি এখন পড়া ঠিক হবে? নিরাপদ ভ্রমণ, গতি ও বল। আচ্ছা, ফোর্স অ্যান্ড মোশন। আচ্ছা, এই জিনিসটা পুরাই থিওরিটিক্যাল। আমি এটা তাইলে পড়াবো না, জাস্ট একটু একটু জাস্ট রিডিং পড়লে এগুলো পারা যাবে। অত বেশি আমার বুঝাই দেওয়ার কিছু নাই। তো এখানে কি ড্রাইভারদের আরোহী চালাবে, হঠাৎ করে যানবাহন চালানোর চেষ্টা করছেন। আচ্ছা, এখানে অনেক কিছু দিচ্ছে। তো নিরাপদ যানবাহন, এটা অনেক কিছু। তাহলে এই যে জাস্ট নরমাল থিওরি। আচ্ছা, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঘর্ষণ ও ফ্রিকশন বল, ঠিক আছে? এই জিনিসটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে ঘর্ষণ এবং ঘর্ষণ বল ২ টা আলাদা জিনিস কিন্তু। ঘর্ষণ এক জিনিস, ঘর্ষণ বল আলাদা আরেক জিনিস। হ্যাঁ, ঘর্ষণকে বলা হয় ফ্রিকশন বেসিক্যালি, আর ফোর্স অফ ফ্রিকশন। তো এই জিনিসটা একটু পড়ে নিই, যেহেতু লাস্ট টপিক আই থিংক সো। হ্যাঁ, একটু লাস্ট টপিকে পড়বো এখন। আচ্ছা, এই জিনিসটা নাকি পরে পড়বো? আচ্ছা, এই জিনিসটা পরে পড়বো, যেহেতু ঘর্ষণ আলাদা একটা টপিক, একটু বোঝানো দরকার। তো আপাতত রাখি।